আসসালামু আলাইকুম। আজ খুব সুন্দর একটা দিন। আজ রোদ উঠেছে। সবাই আজকে দিনটা খুব এনজয় করছে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অবশ্যই সুস্থ আছেন, কারণ এর থেকে বড় নিয়ামত আসলে পৃথিবীতে নাই। তো আপনাদের সাথে আহ, দুটো দুটো ভিডিও করলাম ক্যান্সারের উপরে। কেন করলাম? তার একটা ব্যাকগ্রাউন্ড, একটা হিস্ট্রি আছে অবশ্যই। কারণ আমিও একজন সাফারার এবং এবং আমার বেশ কিছু কাছের মানুষ যারা অলরেডি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি তাদের জার্নিটা দেখেছি এবং অনেকে আক্রান্ত, তাদের জার্নিটাও দেখছি। আমি দেশ থেকে খবর পাই এবং আমি খুব কষ্ট পাই সেই জন্য। কারণ খারাপ লাগে যে চিকিৎসা ব্যবস্থাটা আসলে বৈষম্য তো অনেক বেশি। টাকা থাকলে চিকিৎসা আছে, টাকা না থাকলে চিকিৎসা নাই। এই জিনিসটা খারাপ লাগে, কারণ জীবনের মূল্য, সবার জীবনের মূল্য আসলে সমান। কারণ যে দিন মজুর, তার জীবনের মূল্য বোধ করি আরও বেশি। কারণ হচ্ছে যে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার পুরো পরিবারটা না খেয়ে থাকবে। আর যিনি একজন ধনী মানুষ, তার কিছু হয়ে গেলে তার পরিবার না খেয়ে থাকবে না। হ্যাঁ, আর সম্পর্কগুলার সব ক্ষেত্রে একই রকম। বাবা বাবাই, সে গরিব বাবা হোক আর ধনী বাবা হোক, বাবা মা আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো একটা কথা আজকে মনে হলো যে 2015 সালে আমার বাবা যখন প্রচণ্ড শরীর ব্যথা করছে বেশ কিছুদিন ধরে, প্রায় 1 বছর। তো প্রথমে অবশ্যই শরীর ব্যথা রিউমাটোলজির ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ওনারা সবাই আমার পরিচিত। তো ওনারা তেমন আসলে গুরুত্ব দিলেন না যে কি হলো, কিন্তু শরীর ব্যথাটা আসলে ভালোই হচ্ছিল না। তারপরে আমি একজন আমার খুব পছন্দের, আমাদের বাংলাদেশের অনেকেরই আসলে বলবো যে লেজেন্ড, উনি একজন ডক্টর। 5 মাস ওয়েট করার পর সিরিয়াল পাওয়া গেল। তো আমার বাবাকে আমি সেখানে নিয়ে গেছিলাম, অনেক আশা নিয়ে গেছিলাম আমার বাবাকে। তো আমার বাবা ওখানে গেলেন। তো আমার বাবাকে ওখানে এই শরীর ব্যথা নিয়ে 3 ঘন্টা আমার বাবা বসেছিলেন। এবং তারপরে হচ্ছে যে আমার বাবা যখন ঢুকলেন, তো হচ্ছে যে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিলেন। নর্মালি আমাদের প্রাইভেট হসপিটালগুলোতে যেটা হয়, একটা ব্যবসা, প্রাইভেট হসপিটালগুলো অনেকগুলো ইনভেস্টিগেশন দিবে এবং হচ্ছে যে দরকার না থাকলেও দিবে। তো দেওয়া হলো এবং হচ্ছে যে তেমন কিছু পাওয়া গেল না, বাট আসলে কিছু পাওয়া গেছিল। তো আমার বাবার বয়স তখন 56 বছর বয়স। তো আমি দেখেছি যে ওই অ্যাবনর্মাল যে ব্লাড টেস্টটা আসে সেখানটা রেড মার্কিং দিয়ে রেখেছিলেন। বাট হচ্ছে যে উনি বেসিক্যালি আর কিছু বলেন নাই যে পরবর্তী কী করণীয়। পরের বছর আমার বাবাকে বাবার নিউমোনিয়া হলো, আমরা আবার হাসপাতালে ভর্তি করলাম, প্রাইভেটে অবশ্যই, কারণ অবশ্যই আমি চাইবো আমার বাবা বেস্ট ট্রিটমেন্টটা পাক। এবং আমাকে চিকিৎসক যে আমার স্যার বললেন যে তুমি এত আপসেট হয়ে গিয়েছো কেন, বয়স হয়েছে তো। আমার বাবার বয়স তখন 57 বছর। তো আসলে বাবা মার যখন অসুখ বিসুখ হয়, সেই বয়সটা আসলে আমি জানি না যে কোনো সন্তান আসলে আশা করে যে বাবা মার জন্য, মানে হচ্ছে যে মরবার বয়স কতটুকু কোনটা হতে পারে মরবার বয়স, 57 বছর, 58 বছর, না 80 বছর, 81 বছর। আমি মনে করি যে সব সন্তানই চাইবে যে কোনো মূল্যে তার বাবা মা বেঁচে থাকুক, অসুস্থ হয়ে যাক, বিছানায় পড়ে থাক, কিন্তু বেঁচে থাকুক। তো ওই কথাটা আমার খুব খারাপ লেগেছিল। তো এরকম করেই মোটামুটি আরও 5 বছর আমার বাবা একটা কথা বললেন যে মা, তুমি আমাকে আর কোনোদিন কোনো ডাক্তারের কাছে নিয়ে এসো না। কারণ আমার বাবা আসলে খুব আপসেট হয়ে গেছিলেন পুরো ব্যাপারটা নিয়ে। তো তারপরেও আমি বাবার যখন খুব ব্যথা হতো, আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে জোর করে নিয়ে আসতাম, প্রচণ্ড ব্যথা, শরীর ব্যথা।
তো এর মধ্যে 2020 সালে হচ্ছে যে কোভিড হলো, এবং কোভিডের সময়টাতে আমি থাকতাম এক জায়গায়, অন্য একটা জেলাতে, আর বাবা থাকতেন ঢাকায়। তো কোভিডের সময় আমি আমার বাবাকে নিয়ে, কোভিডের সময় এটাতে আমার বাবা প্রচণ্ড অসুস্থ, কিন্তু হচ্ছে যে আমার বাবা হাসপাতালে আর যাবেন না, ডাক্তার আর দেখাবেন না। তো আমি আমার বাবাকে পাঠালাম ডাক্তারের কাছে। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, অ্যাজ ইউজুয়াল অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন। পরীক্ষা নিরীক্ষা করানোর পর তো আমি যখন বাসায় আসলাম, আমি চিন্তা করলাম যে এগুলো কেন করানো হয়েছে, এই পরীক্ষাগুলো, এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, কারণ আমার বাবার তো আসলে শরীরে ব্যথা, ওটার জন্য আসলে কি করা হয়েছে। তারপরে যেটা হলো যে আমি একটা জিনিস দেখলাম যে আমার বাবার পেটটা বড় হয়ে গেছে, পেটের মধ্যে পানি চলে আসছে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যাসাইটিস বলি। লিভার বড় হয়ে গেছে, যেটা হাতে পাওয়া যায়, যেটা আমরা হেপাটোমেগালি বলি। দেন আমি আমার ওই ডক্টরের কাছে আমি আমার বাবাকে গিয়ে নিয়ে গেলাম, বললাম যে আপনি কি আমার বাবার পেটটাতে হাত দিয়ে দেখেছিলেন? তো বললো না, সময় পাইনি। তো হলো ভালো কথা। তো আমি বললাম যে বাবাকে বললাম যে আমি বললাম যে এটা দরকার ছিল। তো আমি আরও ইনভেস্টিগেশন দিলেন, আমি আর কিছু করাইনি। আমি হচ্ছে ডিরেক্টলি আমার বাবাকে আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আমি আল্ট্রাসাউন্ড করাতে নিয়ে চলে গেলাম, এবং ওনার সিরিয়াল আসলে পাওয়া যায় না যিনি আল্ট্রাসাউন্ড করেন, খুবই ফেমাস বাংলাদেশে। খুব কষ্ট করে আমি ওটা ম্যানেজ করেছিলাম। তো আল্ট্রাসাউন্ড করানোর পর আমি দেখলাম যে আমার বাবার পুরো লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, পুরো লিভারটাতে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, কোনো জায়গা নাই আসলে যেখানে ক্যান্সারটা ছড়ায় পড়ে না। এবং শুধু তারপরে উনি আগে আরও ইনভেস্টিগেশনগুলো এমআরআই করা যখন হলো, দেখা গেল যে ওগুলো পুরো এমন কোনো বোনস নাই, হাড্ডি নাই, হাড় নাই যেখানে ক্যান্সার ছড়ায় পড়ে নাই। তো আমার বাবা পুরা 5টা বছর, 2015 থেকে 20, পুরা 5টা বছর এই ব্যথা নিয়ে কষ্ট পেয়েছে। এবং মরবার 10 দিন আগে ডায়াগনোসিস হলো যেটা মাল্টিপল মাইলোমা, বোন ম্যারো ক্যান্সার। এবং আমার বাবা খুব আশা ছিল যে উনি বাঁচবেন, কারণ হচ্ছে যে উনি কল্পনা, আমরা যেমন ভাবি নাই, আমার বাবাও আসলে ভাবেন নাই এটা সুস্থ, সবসময় যেহেতু খুব ইতিবাচক পজিটিভ মানুষ ছিলেন, কখনো ভাবেন নাই যে ওনার ক্যান্সার হয়ে গেছে, পুরো শরীরে ছড়িয়ে গেছে, উনি বেশি দিন বাঁচবেন না। আমরা আসলে বাসায় তখন এমন একটা পরিবেশ, আমরা বাবাকে বলি নাই। বাবা বললো, মা আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি হাসপাতালে গেলে ভালো হয়ে যাবে। তো আমি জানতাম আমার বাবা তো ভালো হবেন না, কিন্তু আমার বাবার মনের সন্তুষ্টির জন্য ওই কোভিডের সময় আমি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। তো ডক্টর আসলে আমার বাবার সামনেই বলেছে, তখন আবার একটা এক্স রে করা হলো, চেস্ট এক্স রে করা হলো, দেখা গেলো ওটা লাংসেও ছড়িয়ে পড়েছে। সো বেসিক্যালি আসলে খুব সময় নাই হাতে, কিন্তু তখন আমার বাবা বুঝতে পেরেছেন যে খারাপ কিছু। তো বাবা বললে আমি আর হাসপাতালে থাকবো না, আমি বাসায় চলে যাব। তো বাবা বাসায় আসলেন। বাসায় আসার পর আমার বাবা, আমার মনে আছে যে শুক্রবারে বাসায় আসলেন, মঙ্গলবারে সকাল 10টায় আমি যখন আমার বাবার পাশে গিয়ে বসলাম, আমার বাবা মারা গেলেন। আমার বাবা পুরো 5টা বছর ব্যথা নিয়ে কষ্ট পেয়েছেন। পুরো 5টা বছর আসলে কি চিকিৎসা হয়েছে, কেন হলো না চিকিৎসা, এবং এটা এত ভালো চিকিৎসা আছে, এত ভালো ট্রিটমেন্ট আছে, কিন্তু কেন আমার বাবা ট্রিটমেন্টটা পেলেন না, কেন ট্রিটমেন্ট হলো না, এবং সবচেয়ে বড় কথা 5টা বছর একটা মানুষ কেন এত কষ্ট করলেন, সেটা আমার ইচ্ছে করে সবার কাছের থেকে জানতে। তারপরে যদি বলি, আমার নানি অ্যাক্সিডেন্টালি ডক্টরের কাছে যাওয়ার পরে একটা চেস্ট এক্সরে করালেন। সেই চেস্ট এক্সরেতে একটা নোডিউল পাওয়া গেল, এবং ডেফিনেটলি ওটা, এই নোডিউলটা বেসিক্যালি ক্যান্সার ছিল কি ছিল না সেটা আমি জানি না। যেটা হলো সেটা হলো যে আমার নানিকে
প্রাইভেট হসপিটালে ভর্তি করা হলো, কিমো রেডিও থেরাপি দেওয়া হলো, এবং প্রতিবারই হচ্ছে যে ডায়াগনোসিসের যে সাথে লাংসের বায়োপসি করা হলো, এবং বায়োপসির মধ্যেও ছিল একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে লেখা যে অ্যাডিনোকার্সিনোমা অফ লাংস। এবং আমার নানি শেষ টাইমে কিমোর জন্য যেটা হয় যে মিউকোসাইটিস হয়ে যায়, এক ধরনের একটা ইনফ্লামেশন হয় কোলনে, সেটা হয়ে যায়। নানাকে শেষ পর্যন্ত আইসিইউতে ভর্তি করা হলো। আইসিইউতে ভর্তি করা হলো, ইনটিউবেট করা হলো, বিভৎস একটা অবস্থা। কারণ হচ্ছে যে একটা, এবং ডেথ যে সার্টিফিকেট সেখানেও দেখলাম লেখা কোয়েশ্চেন মার্ক দিয়ে লেখা অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য লাংস, মানে লাংসের একটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, যেটা নন স্মোকারদের হয়ে থাকে, মহিলাদের হইতে পারে। তো মানে একটা মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছে, এবং ডায়াগনোসিসের মধ্যেও লেখা আছে কোয়েশ্চেন মার্ক দেওয়া, এবং তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কোয়েশ্চেন মার্ক দিয়ে, ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এরকমটা। তো মারা গেল। এখন আমার কাছে এই প্রশ্নটা আসে যে এটা কি আসলে ক্যান্সারের কারণে আমার নারী মারা গেলেন, না ক্যান্সারের চিকিৎসার কারণে মারা গেলেন? একটা রোগীর হয়তো ক্যান্সার হয় নাই, তাকে ক্যান্সারের চিকিৎসা দিয়েই মেরে ফেলা হলো। আসলে কি এই ধরনের কিছু হলো কিনা? আর তারপরে আরও যদি বলতে হয়, আমার খুব পরিচিত, আমি আমার বোনের মতো আমি যদি বলতে চাই, আমার মেয়ের টিচার ওর বাবা ছিল। পুরো পরিবারটা আমি দেখেছি যে কী পরিমাণ চেষ্টা করেছে বাবাকে বাঁচাতে প্রোস্টেট ক্যান্সারের জন্য। তো ডাক্তার হচ্ছে যে এই সার্জারি করতেছেন, এই হচ্ছে কেমো দিচ্ছেন, এই রেডিও দিচ্ছেন, বাট রোগী কিন্তু 5-6 মাসের বেশি বাঁচল না। এবং তখন পুরো পরিবারকে আসলে প্রচুর কষ্ট করা লাগলো এই ট্রিটমেন্ট কস্টটা প্রোভাইড করার জন্য। তো পুরো পরিবারটা না, যেদিন উনি মারা গেলেন সেদিন বুঝলেন যে বাবা মারা গেছে। পুরো পরিবারটায় মানে আশার মধ্যে ছিল পুরো পরিবারটা যে ওদের বাবা বাঁচবে, বাবা মরবে না। কারণ ডাক্তার কখনো আসলে রোগীর পরিবারের সাথে পরিবারকে ক্লিয়ারলি বলেনই নাই যে কি হয়েছে, ক্যান্সারটা কতটুকু ছড়াইছে, কোন স্টেজে আছে, কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং আমরা কি আশা করতে পারি এই ট্রিটমেন্টের কাছ থেকে। এরকম আরেকটা ঘটনাও আছে। এরকম আমি বেসিক্যালি বাংলাদেশে কয়েকটা ঘটনা আমার লাইফে ঘটছে বলে আমি যে আপনাদের সাথে এইটা আমি শেয়ার করতেছি এটা না, আমি জানি সবাই এরকম সাফার করে, সবাই অনেক টাকা পয়সা খরচ করে। তো আমি এটা মনে হতে পারে যে আমি একটা উস্কানিমূলক একটা ভিডিও বানাই ফেললাম, একটা ব্লগ করে ফেলছি আপনাদেরকে, যে ডাক্তাররা ভুল চিকিৎসা করছে বা ডাক্তারদের চিকিৎসা ভালো হচ্ছে না, পেশেন্টদেরকে দেখছে না। এটা আসলে সেটা না। এটা হচ্ছে যে আমরা কেন ক্যান্সার হওয়ার পরে রোগীর পরিবারের সাথে আলোচনা করি না, রোগীর সাথে আলোচনা করি না, বলি না যে আমাদের ট্রিটমেন্ট এই কারণে আমরা ট্রিটমেন্ট করছি, এটা আমাদের ইচ্ছা, এইটা আমরা অ্যাচিভ করতে চাই এই ট্রিটমেন্ট থেকে। তার এই যে তার ক্যান্সারের স্টেজ অনুযায়ী তার আউটকামটা কী হবে, আলটিমেটলি কী হবে, কতদূর আপনি ভালো হতে পারবেন, কতটুক আপনার জিনিসটা নিরাময় হবে, এই ধরনের আলোচনাগুলো আমরা কেন করি না? আমরা সময় দেওয়ার মতো আসলে সময় তো নাই বাংলাদেশ, সেটা আমি ব্লেমই করি না, কারণ এত রুগী দেখলে তো সময় দেওয়া সম্ভব না চেম্বারে। কারণ দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে আপনার যখন সর্দি কাশি হয়, আপনার যদি টাকা থাকে তাহলে পরে আপনি একজন কনসালটেন্ট দেখাতে পারবেন। আপনার যদি একটা হাঁটু ব্যথা হয়, আপনার টাকা পয়সা থাকলে আপনি একটা কনসালটেন্ট দেখাতে পারবেন। বাট এখানে সর্দি কাশি, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, এগুলোর জন্য কনসালটেন্ট দেখানো যায় না। একজন কনসালটেন্ট দেখানো তো অনেক বড় ব্যাপার। এখানে কয়েক মাস, 6 মাস ওয়েট করতে হয়। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একজন জিপির সাথে কনসাল্ট করতে হয় যে আমার এই সমস্যাটা হয়েছে, জিপির সিরিয়াল পেতে হয় প্রথম, যেটা আমাদের নাই।
কারণ আমাদের বাংলাদেশের ডক্টরদেরকে এমবিবিএস পাশ করবার পরে, ইন্টার্নশিপ করবার পরে বিসিএস দিতে হয় চাকরি পাওয়ার জন্য। কিন্তু আমি বুঝি না আসলে বাংলাদেশে এই যে ডক্টরদের বিসিএস দেয়, তাদেরকে অঙ্ক করতে হয়, জিওগ্রাফি, ইতিহাস, হিস্ট্রি, তারপরে হচ্ছে যে নলেজ, জেনারেল নলেজ যে ওগুলা পড়তে হয়। ওগুলোকে কি বলে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব, ওগুলো করতে হয়। ওগুলো করে তারপরে বিসিএস দিয়ে তারপর পাশ করে তারপর ডাক্তার হতে হয়। তারপরে হচ্ছে গ্রামে যে 2 বছর মিনিমাম থাকতে হয়। বাট আমি বুঝি না যে ডাক্তারদের আসলে কেন এই এমবিবিএস পাশ করবার পরে সরাসরি নিয়োগ কেন দেওয়া হয় না? গ্রামে পাঠিয়ে দেন 2 বছর, কেন বিসিএস দিতে হবে? ডাক্তারের আসলে বিসিএসের দরকারটা কি? সে তো জীবনে অনেক বড় পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে, মেডিকেলে চান্স পাইছে, তারপরে হচ্ছে পরে ডাক্তার হয়েছে। ডাক্তার আসলে এই অঙ্কগুলো দিয়ে তারপরে হচ্ছে যে আপনার বাংলাদেশের সমুদ্র কোন জায়গায়, বাংলাদেশের এই সে বন্দর কোন জায়গায়, এগুলো দিয়ে আসলে ওই নলেজ দিয়ে ওইসব দিয়ে কি দরকার তাকে আবার বিসিএস দেওয়া? সে তো আর অ্যাডমিনে যাইতেছে না, সে তো অ্যাডমিন ক্যাডারে ঢুকছে না, সে যাবে মানুষের চিকিৎসা করতে। হ্যাঁ, একটা ডাক্তার তার জ্ঞান তো যখন সে মেডিকেলে চান্স পাইছে তখনই তো তার যোগ্যতা যাচাই হয়ে গেছে। তো এই বিসিএস কেন ডাক্তারদের জন্য? ডাক্তারদের এসব বিসিএস বন্ধ করে দেন, সরাসরি নিয়োগ দেন যে এমবিবিএস পাশ করবার পরে আপনারা তাদেরকে নিয়োগ দিয়ে দেন, সরকারি চাকরি পাবে, তারপরে তারা জিপি প্র্যাকটিস করবে, তারা ডিরেক্ট জিপি হবে, তারা ডিরেক্ট রোগীগুলো দেখবে। এই যে সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা, পা ব্যথা, এগুলোর জন্য একজন রোগী যাতে ডিরেক্টলি কনসালটেন্টের কাছে যেতে না পারে, তাদের কাছে প্রথমে যাবে। কনসালটেন্ট হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস, খুব বড় একটা জিনিস। তাদের কাছে যেতে হলে তাদেরকে আসলে সিরিয়াল দিতে হবে, এবং সিরিয়াস কোনো ইস্যু হলে জিপি রেফার করবে, হসপিটালে ডক্টর রেফার করবে কনসালটেন্টের কাছে। হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার একটা কনসালটেন্ট দেখানো। কনসালটেন্টের আসলে এই সর্দি কাশির চিকিৎসা করা উচিত না। কনসালটেন্ট করবে বড় বড় রোগের চিকিৎসা, কনসালটেন্ট করবে জটিল রোগের চিকিৎসা। এইসব সর্দি কাশির রোগীগুলোর দেখবার দায়িত্ব হচ্ছে যারা এমবিবিএস পাশ করেছে তাদের জন্য, তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। সো যেটা বলবো যে এই যে জিনিসগুলো একটা সিস্টেমের মধ্যে প্রবলেম, ডাক্তারদের আল্লাহর রাস্তায় বিসিএসটা বন্ধ করে দেন, ডাক্তারদের সরাসরি নিয়োগ দেন এমবিবিএস পাশ করার পরে, কারণ ওদেরকে যাচাই করার কিছু নাই। তাহলে কি হবে যে ওদের এই যে 2 বছর গ্রামে থাকবে, যে অর্থনৈতিক চিন্তাটা করতে লাগে, যে বেতন সে বেতন দিয়ে চলা যায় না, তারপরে হচ্ছে যে এক্সট্রা ইনকাম করার জন্য প্রাইভেট প্র্যাকটিসে যেতে লাগে, এই জিনিসগুলো হয় না। একদম এমবিবিএস পাশ করার পর পুরো ইনকামের একটা টেনশন। তাহলে একজন ডাক্তার তার জ্ঞান, তার প্রতিভাগুলো বিকাশ করবে কোন জায়গায়? পড়াশোনা করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, পরিবার চালাতে হবে। তো এত চিন্তা নিয়ে একটা ডাক্তার আসলে কি করবে? কিভাবে সম্ভব তার প্রতিভা বিকাশ করা, তার রোগীগুলোর প্রতি সেইরকমভাবে দেখা, রোগীগুলাকে সম্ভব না। অতএব ওগুলো বাদ দিয়ে দেন আল্লাহর রাস্তায়। সো যেটা বলতে চাই যে আমি আসলে আমি ছোট মানুষ, আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আমি আসলে আমি তো বড় কিছু না, আমি নির্ধারকও না। বাট আমি বাংলাদেশে অনেক দিন ছিলাম, বাংলাদেশে কাজ করছি, পেরিফেরিতে কাজ করছি। সো আমি বলবো যে আপনারা ডাক্তারদেরকে একটা নিয়োগের ব্যাপারে একদমই পরিষ্কার নীতিমালা এবং একটা পানির মতো স্বচ্ছ সৎ নীতিমালা, কোনো রাজনৈতিক দল সাপোর্টেড করে কি করে না সে অনুযায়ী নিয়োগ দিবেন, সে অনুযায়ী পোস্টিং দিবেন, ট্রেনিং পোস্ট দিবেন, প্রফেসর বানাবেন, কনসালটেন্ট বানাবেন। যেহেতু ওনারা মানুষের জীবন নিয়ে ডিল করে, হ্যাঁ, ওনাদের সাথে এগুলো করবেন না, ডাক্তারদের সাথে। ওনাদেরকে ছেড়ে দেন, এগুলো থেকে মুক্তি দিয়ে দেন। কোনো রাজনীতি করা লাগবে না, তোমরা মানুষের সেবা করো। কারণ এটা তো আসলে আল্লাহর রহমত, সবাইকে তো আল্লাহ পাক ডাক্তার বানান না, মানুষের সেবা করবার অধিকার দেন না, ক্ষমতা দেন না। এবং ওনারা আপনার বাবা বলতেন সবচেয়ে অসহায় মানুষটা হচ্ছে অসুস্থ মানুষ, এবং তার সেবা করতে পারে যে সেটা হচ্ছে ডাক্তার, আলহামদুলিল্লাহ। অর্থাৎ তাদেরকে সে সুযোগটা আপনারা দেন। এসব জটিল প্রক্রিয়া, বিসিএস, পোস্টিং, পলিটিক্যাল লবিং, এইগুলো থেকে ওদেরকে মুক্তি দেন প্লিজ। আর
এই যে প্রাইভেট সেক্টর খুলে বসছে একটা ব্যবসা, এগুলো থেকে কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায়, এটার আপনারাই ভালো বলতে পারবেন। কেন সরকারি হাসপাতালে চিকিৎসা একরকম, প্রাইভেটে চিকিৎসা আরেক রকম হবে? কেন হবে এটা? কেন হবে? একজন ডাক্তারকে কেন আবার সরকারি হাসপাতালে চেম্বার রোগী দেখে 2:30 পর্যন্ত আবার চেম্বারে যেতে হবে রাত পর্যন্ত রোগী দেখবার জন্য? চেম্বারে রোগী লাইন আর লাইন, তাকে এতগুলো রোগী দেখে শেষ করতে হবে। আমি আগেও বলছি, একটা নর্মাল মানুষের পক্ষে 5টার 6টার 7টা বেশি খুব যত্ন করে দেখলে সম্ভব না এর বেশি রোগী দেখা। এবং একটা কনসালটেন্ট বেসিক্যালি 5-6টা রোগী দেখবে দিনে, এর বেশি রোগী দেখবে না। ঠিক আছে, কনসালটেন্ট বাংলাদেশে তো প্রফেসর আছে অনেক, এখানে প্রফেসর হওয়া এত সোজা না। বেসিক্যালি এরকমটা হওয়া উচিত, সব কনসালটেন্ট সত্যি বেশি রোগী দেখবে না। তো জানি না কথাগুলো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, বাট এটা বলা উচিত আমার কাছে মনে হচ্ছে, তাই বললাম। কিভাবে নেবেন সেটা আসলে আপনাদের উপরে। বাট আমি খুব সাধারণ মানুষ, ছোট মানুষ, যা মনে হলো তা বললাম না, বিবেক যেটা বললো সেটা বললাম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই সবার যত্ন নেবেন, খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, বাবা মার যত বয়স হোক, বাবা মা যত বুড়া হয়ে যাক, বাবা মা যত অসুস্থ হয়ে যাক, বিছানায় পড়ে যাক, তারপরেও বাবা মা যাতে বেঁচে থাকে, সব সন্তান সেটাই আল্লাহর কাছে চায়। বুঝতে পেরেছেন? সবার জন্য তার বাবা মা সমান মূল্যবান। ধন্যবাদ সবাইকে।